নমস্কার, আমি শান্তনু এসে গেছি আপনাদের কাছে। ঠিক ঠিক ঘড়িতে 9টা বাজে, এখন ভারতীয় সময় 9টা। 9টায় এসে গেছি পূর্ব নির্ধারিত অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতা। চেনা কবির ভালো লাগা কিছু কবিতা নিয়ে আমার এই আসর শুরু হয়ে যাবে একটু পরেই। ইতিমধ্যেই যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনাদের সকলের ভালোবাসায়, আপনাদের সকলের অনুপ্রেরণায় এই অনুষ্ঠান এগিয়ে চলেছে। এবং এগিয়ে চলেছে শুধু নয়, দুর্বার গতিতে এগিয়ে চলেছে। ক্রমশ এর দর্শক সংখ্যা বাড়ছে। এবং যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম, সেই উদ্দেশ্য অনেকটা সফলতার দিকে যাচ্ছে। যারা একদম কবিতা পড়েন না, তারাও অনেকে কবিতা পড়ছেন, দেখছেন, শুনছেন। এবং অনেক বিখ্যাত কবির কবিতা আলোচনা হচ্ছে। সেই আলোচনার মধ্যে সেই কবিতাগুলো তাদের মনের মণিকোঠায় ঠাঁই পাচ্ছে। সুতরাং সেগুলো নিয়েও পরবর্তীকালে আমার সঙ্গে টেলিফোনে আলোচনা হয়, এই কবিতাটা, ওই কবিতাটা, সেই কবিতাটা। সুতরাং সেটা একটা বড় ব্যাপার। এবং দ্বিতীয় যে বড় ব্যাপার, সেটা হচ্ছে যে আজকেও আমি এমন একজন কবির কবিতা এখানে আলোচনা করব, অতিথি কবি হিসেবে হাজির করব আপনাদের কাছে। সেটাও আমার কাছে অনেকটা স্বপ্নের মতো। এত বড় মাপের একজন কবি, তিনি এক কথাতে রাজি হয়েছেন তার কবিতা আমাদের দিতে এবং সেই কবিতার এই অনুষ্ঠান করার জন্য সরাসরি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলেই জানেন, নানা তিনি হচ্ছেন আমাদের সকলের পরিচিত বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং ভারতের বাংলার অত্যন্ত সম্মানীয় কবি ফরিদ আহমেদ দুলাল। কবি ফরিদ আহমেদ দুলাল, তার কবিতা নিয়ে আজকে আমরা তার কবিতা পড়ব। তিনি আজকের আমাদের এখানে অতিথি কবি, আমাদের এই অনুষ্ঠানের চেনা কবির ভালো লাগা কবিতা। সেই কবিতায় ফরিদ আহমেদ দুলাল, তার কবিতা আমি পড়েছি এবং তার নামও আমি জানতাম, কিন্তু তার সঙ্গে যোগাযোগের কোনো ছিল আমার কাছে ছিল না। এই যোগাযোগটা আমাকে মূলত করিয়ে দিয়েছেন শ্যামল জানা, কবি, চিত্রকার, শিল্পী। শ্যামলদার সম্পর্কে কত কথা বলবো। তো শ্যামলদা এই যোগাযোগটা করিয়ে দিয়েছেন এবং শ্যামলদার আহ্বানে সাড়া দিয়ে দুলাল দাও তিনি কবিতা আমাকে পাঠিয়েছেন। তার সঙ্গে কবিতা নিয়ে আমি আলোচনা করেছি এবং সেই কবিতা নিয়ে আজ আমি এখন ফরিদদার সম্পর্কে যেটা বলার, ফরিদ আহমেদ দুলাল 70 দশকের অন্যতম কবি পরিচয়ের পাশাপাশি তিনি নাট্যকার, সমালোচক হিসেবেও খ্যাতিমান। লিটল ম্যাগ সম্পাদক ও সংগঠক হিসেবেও তার দক্ষতার প্রমাণ তিনি বহুবার রেখেছেন। তার জন্ম 18ই মে 1956 ময়মনসিংহে। বাবা মির্জা মোহাম্মদ ফিরদৌসি, মাতা খাতুন, স্ত্রী কুমকুম সরকার। তিনি এক কন্যা এবং এক পুত্র সন্তানের জনক। বর্তমানেও তিনি ময়মনসিংহেই বাস করেন। ময়মনসিংহের মৃত্যুঞ্জয় উচ্চ বিদ্যালয় থেকে 1973 সালে এসএসসি বাণিজ্য বিভাগ এবং 1975 সালে সরকারি আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি বাণিজ্য বিভাগে পাশ করেন। একই কলেজ থেকে ব্যবস্থাপনায় 1978 সালে স্নাতক এবং 1979 সালে একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দীর্ঘদিন সরকারি চাকরি করে বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন এবং সম্পূর্ণ সময়ের জীবনের সমস্ত সময়টুকু লেখালেখির জন্যই তার ব্যয়িত হয়। কবি ফরিদ আহমেদ দুলাল লেখা শুরু করেন 1968 সালে, প্রথম প্রকাশিত হয় 1974 সালে। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 39টি, তার মধ্যে কাব্যগ্রন্থের সংখ্যা 17টি। প্রকাশিত গ্রন্থ যেগুলো, সেগুলো হচ্ছে যে অপূর্ব ডেকে যায়, লাবণ্য ছুঁয়েছি তোমাকে, জলের গহীন রোদ, নিবিড় নিঃশ্বাস তার, করতলে রাত্রির ছোঁয়া, মুখোমুখি দুঃসময়, দীর্ঘ বিষাদ সড়ক, নিঃসঙ্গ রজনীর লাবণ্য, প্রত্যুষের বাগান রচনা পর্ব, ময়মনসিং গীতিকা ভাসান, অরণ্যে অনর্থ তোলপাড়, সিলেক্টেড পোয়েমস, নাইওর, কৃষ্ণকলির নাম তার, মৃত্তিকা বন্দনা ইত্যাদি। নাটক
তিনি এক পর্যন্ত যা লিখেছেন তার কয়েকটি উল্লেখ করছি। এবং লাঠিয়াল, মানিক বাউলের পালা, 3 একাঙ্ক, তিমির বিনাশী, কোচ, লড়াই, মুক্তিযুদ্ধ ভিত্তিক দুটি নাটক, ফুলজান, জড়িবিবি। গল্প লিখেছেন কতিপয় দ্বন্দ্ব, উপন্যাস শৃঙ্খল, প্রবন্ধ বৃহত্তর ময়মনসিংহের লোকসংস্কৃতি সন্ধান, বাংলাদেশের কবি ও কবিতা, 70-এর নির্বাচিত কবি ও কবিতা, প্রগতি, শিল্পী সাহিত্যিকদের ভূমিকা, নেপথ্য নাটক, মনোময় ময়মনসিংহ। সম্পাদনা করেছেন 100 বছরের প্রেমের কবিতা, গোল্ডেন রিং অব পোয়েট্রি বাংলাদেশ, হু কিল্ড মুজিব, কবি মতিন বৈরাগী। সাহিত্যপত্র সম্মাননা স্বতন্ত্র 25টি সংখ্যা। পুরস্কার তিনি পেয়েছেন ভারত থেকে, যেগুলো পেয়েছেন সেগুলোও বলছি। সেগুলো হচ্ছে মহাদিগন্ত পুরস্কার পশ্চিমবঙ্গ ভারত 2009 সালে, রূপসী বাংলা পুরস্কার জীবনানন্দ স্মৃতি সংঘ পশ্চিমবঙ্গ ভারত 2009 সাল। এছাড়াও তিনি পেয়েছেন ময়মনসিংহ প্রেস ক্লাব পদক ময়মনসিংহ 2010, নাসিমা বানু স্বর্ণ পদক বনমালী ইনস্টিটিউট পাবনা 1999 সালে, সেরা সেবা সম্মাননা সেবানিকেতন ময়মনসিংহ 2005 সালে, গীতিকার সম্মাননা সন্দীপন সাংস্কৃতিক সংস্থা ময়মনসিংহ 2006 সালে, বাংলাদেশ রাইটার্স ক্লাব সম্মাননা বাংলাদেশ রাইটার ক্লাব 2006, নাট্যজন সম্মাননা ময়মনসিংহ থিয়েটার অ্যাসোসিয়েশন 2003, নাট্য সম্মেলনা জেলা পরিষদ ময়মনসিংহ 2000। ইতিমধ্যে তিনি ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেছেন কবিতা নিয়ে। এই রকম মাপের কবি, বাংলাদেশের অত্যন্ত সম্মানীয় কবি ফরিদ আহমেদ দুলাল আজ আমার এই অনুষ্ঠানের অতিথি কবি। আমি অত্যন্ত আনন্দিত এবং যার পর নাই মানে কি বলবো, যে শিহরিত পুলকিতও বলতে পারেন, যে এই ধরনের এই বড় মাপের কবিদের নিয়ে অনুষ্ঠান করা। এর আগের সপ্তাহ আগের বাংলাদেশে মাহমুদ কামাল, তাকে নিয়ে আমি করেছিলাম। বাংলাদেশ থেকে আগে গোলাম কিবরিয়া পিনু, তাকে নিয়ে করেছি। বিমল গুহ, তাকে নিয়ে করেছি। এবং আজকে 70 দশকের কবি ফরিদ আহমেদ দুলালের কবিতা আমি আপনাদের কাছে রাখছি। আশা করি আমার যারা দর্শকরা আছেন তারা দেখবেন, শুনবেন, শেষ অবধি আমার সঙ্গে থাকবেন এই অনুষ্ঠানের। যদিও নেটওয়ার্কের এখনো পর্যন্ত ঠিক আছে, আমি জানি না কখন কি হবে। প্রথম কবিতা, যে কবিতাটা আমি আপনাদের কাছে রাখবো, সেই কবিতার নাম হচ্ছে প্রতারণা ফাঁদ। কত সুন্দরভাবে কবিতাটা রচিত দেখুন। কবিতার নাম প্রতারণা ফাঁদ। গত রাত্রে ক্লিওপেট্রা এসেছিল, মিশরের রানী। রূপের অনলে পড়ে বন আর ছিল পাখিদের কানাকানি। রূপসীর উত্তাপে নির্ঘুম রাত নামে পৃথিবীতে। দুপুরে মায়াবী ঝোপে প্রজাপতি নাচে লাস্য গীতে। ক্লিওপেট্রা আমাদের সীতা নয়, সে তো মিশরীয় রাঙা ফুল। সে কেন এসেছে বঙ্গভূমে, মৃত্তিকার ঘরে পথ করে ভুল। ভোরের আগেই ক্লিওপেট্রা ফিরে যায় ভেনাসের ইশারায়। তখন পরীরা আসে ঘুম নামে মৃত্তিকায়, সবুজের মগ্নতায়। হেলেনের সাথে দেখা হলো আজ ব্যস্ত সড়কে মধ্য দুপুরে। হিজাব পরা সে, পায়ে জুতো, বাধা নয় সে পা রূপোর নুপুরে। হেলেন জিউসের মেয়ে, পরকীয়া রানী হালে, সমাজকর্মী অপ্সরা। মেনেলাউসের সম্পর্ক ছেড়ে যুবরাজ প্যারিসের কাছে দিয়েছিল ধরা। অনেকের মনে পাপ ছিল তাকে ছোবার সংশয়। এই সেই প্রিয়ঙ্গদা যার জন্য পুড়েছিল ট্রয়। শ্রেষ্ঠ সুন্দরী হেলেন হেঁটে যাচ্ছে দ্রুত হেঁটে, আগুনে পুড়ছে পথ, শহরে বাজছে বাঁশি, যেন আজ শুরু হবে নতুন দৈরথ। ক্লিওপেট্রা হেলেন স্বার্থান্নদায় বঙ্গভূমে আসে, বিষাক্ত নিঃশ্বাস ফেলে মৃত্তিকার ঘাসে। কবিতা পুরাণের ওপর নির্ভর করে কবিতাটি তিনি লিখেছেন আমাদের কাছে। বিষয়ের দিক থেকে অত্যন্ত অভিনব। এই জন্যেই যে কবিতা টোটাল পড়ার পর আপনারা সব জায়গায় যেন একটা রূপ, তার ঝাঁঝ, তার তেজ, এইটা দেখবেন এবং সেটাকে কতটা সুন্দর করে তিনি নামিয়েছেন। এবং প্রথম চরণ যেটা ক্লিওপেট্রা সম্পর্কে এত সুন্দরভাবে রেখেছেন, যেন একটা রূপলি জগৎ,
একটা পরিদের জগৎ আপনার আমার সামনে রূপকথার মতো নেমে আসছে। আবার যখন হেলেনের কথা বলছেন তখন যেন একটা গনগনে আগুন, রূপের আগুন ছড়িয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, যদি শিরোনামে যান, দেখুন তিনি বলেছেন প্রতারণা ফাঁদ। এই দুটি প্রতারণা করার জন্য দুটি নারীর কথা আছে, আরেকটি নারীর কথা সুপ্ত আছে, সেটি হচ্ছে সীতা, আমাদের রামায়ণের সীতা। তিনি বলেছেন সীতা নয় এরা। কেন বললেন সীতা নয় এরা? তার কারণ এরা দুজনেই ধ্বংসের প্রতীক হয়ে গেছেন, ক্লিওপেট্রা এবং হেলেন, দুজনেই। এবং এটাই তিনি শেষ দিকে বলেছেন, বিষাক্ত নিঃশ্বাস ফেলে মৃত্তিকার ঘাসে। সীতার জন্য লঙ্কা, দেখুন আমি যদি এই হেলেনের যদি এই ক্লিওপেট্রা দেখি, ক্লিওপেট্রার জন্য আমাদের হেলেনের জন্য আমাদের ট্রয় ধ্বংস হয়েছিল, আবার ক্লিওপেট্রার জন্য ব্যাটেল অফ অক্টিয়াম হয়েছিল, সেই ব্যাটেল অফ অক্টিয়ামেও সেটা ধ্বংস হয়। ক্লিওপেট্রা মিশরের একটা টলেমিক বংশের তিনি প্রতিনিধিত্ব করেছেন ৩৯ বছর পর্যন্ত। একটা মিস্টিরিয়াস কাহিনী তাকে নিয়ে আছে, বিশেষত তার মৃত্যুকে নিয়ে আছে। এবং তিনি মিশরীয় ভাষা শিখে তিনি নিজেকে মিশরের একজন দেবীর পুনর্জন্ম তিনি জন্মেছেন এইরকম ঘোষণা করেছিলেন। যাই হোক, সেটাও তার বিভিন্ন কামনা বাসনা, তার মধ্যে দিয়ে তৃতীয় প্রেম, অন্যান্য অবৈধ প্রেম, সেই লড়াই। এবং যদি আপনি গ্রিক পুরাণে জিউস এবং লোডার কন্যা স্পার্টার রাজা মেনেলাউসের স্ত্রী, সে আবার প্যারিসের সাথে পালিয়ে গেছিল, যার জন্য ট্রেজান যুদ্ধ শুরু হয়, 10 বছর ধরে লড়াই চলে, ট্রয় ধ্বংস হয়ে যায়। এগুলো আমরা পুরাণে জানি। সীতার জন্য লঙ্কা ধ্বংস হয়, কিন্তু সীতার জন্য কোনো অবৈধ প্রেম বা যৌনতা কোনো জায়গায় মাত্রা পায়নি। ন্যায় অন্যায়ের যুদ্ধ, অশোকবনে সীতাকে রাখা হয়েছিল, রেখে দেওয়া হয়েছিল বন্দি করে, তার স্বামী রাম যুদ্ধ করে তাকে ফিরিয়ে নিয়ে গেছিলেন। এদের সঙ্গে তিনি তুলনাটা টানেননি। তিনি বলেছেন যে তারা সীতা নয়, ক্লিওপেট্রা আমাদের দেশের সীতা নয়। এই একটা কথার মধ্যে দিয়ে তিনি রূপের মধ্যে দিয়ে, নারীর রূপ একই রূপের মধ্যে দিয়ে ধ্বংস হয়েছে পৃথিবী, রূপের জন্য কামনায় জ্বলে পুড়ে মরেছে সিংহ পুরুষেরা, এবং তারা যুদ্ধ করেছে। আমাদের দেশেও পদ্মিনীকে দিতে হয়েছিল, জড়ব্রত নিতে হয়েছিল, এই রূপের খ্যাতি ছড়িয়ে পড়লে যা হয় আর কি, ঠিক তেমনিভাবেই হয়েছিল। কিন্তু সীতার সাথে তিনি তুলনা করেছেন। এবং আপনি দেখবেন কবিতার যে চলনটা, সেটা ভঙ্গিটা ভারী মিষ্টি, একটা ভালো লাগা বেশ কিছু শব্দগুলো জুড়ে আছে। রাঙা ফুল, হ্যাঁ, নির্ঘুম রাত, পরীরা আসে ঘুম নামে মৃত্তিকায়, সবুজের মগ্নতায়, ঠিক আছে। এই ধরনের যে রূপর নুপুরে, এই যে শব্দগুলো তিনি বেছেছেন, দৈরথ, এই যে শব্দগুলোকে তিনি বেছেছেন, এই শব্দের মধ্যে দিয়ে একটা যেন কোথাও মিষ্টি সুন্দর চল এই কবিতাটার মধ্যে আছে, সেইটাই তিনি নিয়ে এসেছেন। এবং মূলত যেটা তিনি বলতে চাইছেন যে সব মেয়েরাই এক নয়, সবাই, সব পৌরাণিক ক্যারেক্টারগুলোই তারা সীতার মতো পবিত্র শুদ্ধ নয়। সুতরাং সেই জন্যই তার সঙ্গে আমার দেখা হতে পারে, কিন্তু তাদের থেকে আমাদের এড়িয়ে থাকতে হবে। এই প্রতারণার ফাঁদে যেন আমরা না পড়ি, সেইভাবে তিনি এই তিনটে ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার এবং তার মাঝখানে একটি ক্যারেক্টারকে রেখে বিচার করেছেন যে কিভাবে আমরা এই প্রতারণার ফাঁদে যেন না পড়ি। খুব সুন্দর কবিতা, এবং কবিতাটা আদ্যপান্ত পড়ার পর ঢুকতে হবে কিন্তু আপনাকে যে কবি কি বলতে চেয়েছেন। এর মূল নির্যাসটা কিন্তু তার শিরোনামে আছে, প্রতারণা ফাঁদ। এই প্রতারণা ফাঁদটাকে যদি আপনি এড়িয়ে যান, তাহলে কিন্তু কবিতা নানা রকমভাবে আপনার কাছে গোল 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 করে পাকা আপনি ধরতে পারবেন না যে কবি ঠিক ক্লিয়ারলি কি বলতে চাইছেন। একদম বিদ্যুতের মতো গিয়ে লাগবে কি বলতে চাইছেন সেটা। আপনি যখন, আমি যার জন্য পড়ি, কবিতা যখন পড়বেন তখন কবিতার শিরোনামটা অবশ্যই পড়বেন, কারণ কবিরা যেমন মানে প্রচণ্ড পরিশ্রম করে কবিতার এক একটা চরণ লিখতে, এক একটা শব্দ বেছে বেছে নিয়ে লিখতে, ঠিক তেমনিভাবে তারা ততোধিক পরিশ্রম করেন ঠিক সেখান থেকে বেছে নিয়ে গিয়ে তার শিরোনামটির মধ্যেও প্রচুর পরিশ্রম থাকে। তো সেই শিরোনামটিকে যেন আমরা কখনো অগ্রাহ্য না করি। শিরোনাম দিয়ে আমি দেখেছি অনেক কবিতাকে পাঠোদ্ধার করতে সুবিধা হয়। আমি দ্বিতীয় কবিতায় যাব। দ্বিতীয় কবিতা হচ্ছে একটি মানবিক মূল্যবোধের কবিতা। মানবিক মূল্যবোধের কবিতার নাম হচ্ছে বিষাদ বিজয় গাথা।
বিচ্ছেদের আলে আলে এসো আনন্দ আবাদ করি, পুলকানন্দ শস্য সম্ভার দিয়ে গোলাঘর ভরি, জীবনের দুঃখ বোধ যত পাহাড়ি ঝোড়ার মতো আসি, অতৃপ্তি বেদনাকে সাথে নিয়ে ভাটি গাঙে ভাসি, যখন বিনিদ্র রাতে বিষ কাটা হয়ে একাকৃত্ব বিধে যায়, ভাবি না নিজেকে কারোর কাঙাল নিঃস্ব অসহায়, সৃজন শ্রমিক গভীর থেকে তুলে আনা পাথরের ভাঁজ খুলি, হীরকাধিক মূল্যের অনিন্দ স্তবক খুঁজে তুলি, পরমেশ্বরের ডাক যদি শুনি আনন্দে অনন্তে হেঁটে যাই, পথে খানা খন্দক থাকুক বিরহ উৎসব সব সহজে মারাই, আনুগত্য নেই কোনো ঈশ্বরে আমার মনীষার ডাকে চলি, মননের সদয় সম্মতি পেলে স্বর্গকে দুপায়ে দলি, অলিক মৃত্তিকা খুঁড়ে মহাশূন্যে কুসুম ফোটাই, মহাপ্লাবন ঝঞ্ঝায় মৃত্যু মুখোমুখি জেনে আনন্দ যজ্ঞ জ্বালাই। একটা মন্ত্রের মতো যেন কবিতাটা, মানবিক মূল্যবোধের কবিতা। কবিতা দিয়ে তিনি বলছেন, কবিতা একটা এমক অস্ত্র। প্রথমেই যে লাইনটা তিনি বলেছেন, বিচ্ছেদের আলে আলে এসো আনন্দ আবাদ করি। বিচ্ছেদ, তার যে আল, তার যে বিচ্ছেদের যে ভাগ করার যে রেখাগুলো, যে এইটা তোমার এইটা আমার, এদিকটা তোমার ওদিকটা আমার, এই বিচ্ছেদের যে আল, সেই আলটা তো হচ্ছে নোম্যান্স ল্যান্ড, তোমারও আমারও। সেই নোম্যান্স ল্যান্ডে এসো আমরা আনন্দ আবাদ করি। ওই যে সরু জায়গাটুকু আছে ওইটুকু জায়গাতেই আনন্দ করি, বাকিটুকু বিচ্ছেদ থাক না, এত বড় সুবিশাল বিচ্ছেদ, কিন্তু ওর যে আল, যে আলের পথ ধরে হেঁটে যেতে হয়, সেই আলের ওপরই এসো আনন্দ আবাদ। কি আবাদ করবেন না, আনন্দ আবাদ করি। এবং পুলকানন্দ শব্দ, মানে শব্দগুলো সেইভাবে দেখতে হবে, এখনকার একটু মনে হবে পেছনের দিকের শব্দ। পুলকানন্দ শস্য সম্ভার দিয়ে গোলা ঘর ভরি, যে আনন্দে, যে শস্য ভাণ্ডারের মধ্যে পুলক আছে, আনন্দ আছে, তার মধ্যে দিয়ে ভরি। এবং তিনি বলেছেন যে সমস্ত বিপরীত পথগুলোকে, যেগুলো বিপরীত বিরুদ্ধভাবে মানুষের জীবনে দাঁড়ায়, সেগুলোকে কিভাবে অতিক্রম করার কথা। যেমন তিনি বলছেন, দুঃখ বোধ যত পাহাড়ি ঝোড়ার স্রোতে ফেলে আসি, অতৃপ্তির বেদনাকে সাথে নিয়ে ভাটি গাঙে ভাসি, যখন বিনিদ্র রাতে বিষ কাটা হয়ে একাকিত্ব বিঁধে যায়, ভাবি না নিজেকে কাতর কাঙাল নিঃস্ব অসহায়। কি করি তখন? তখন তিনি সৃজনের কাজ করেন। তিনি সারা দিন ধরে যা বলেছেন যে গহীন আধার থেকে, যেন সৃজন শ্রমিক গভীর, যেন খনির ভেতর থেকে যেভাবে কয়লা হীরা তুলে নিয়ে আসা হয়, হিরে নিয়ে আসা হয়, কয়লা নিয়ে আসা হয়, মূল্যবান খনিজ দ্রব্য তুলে নিয়ে আসা হয়, সেই পাথরের ভাঁজটা তিনি খুলছেন। অর্থাৎ যে জ্ঞান তিনি আহরণ করে তুলে নিয়ে এসছেন, সেই জ্ঞানটাকে তিনি তার ভাঁজটা খুলছেন, যেন বই খুলছেন, পাথরের ভাঁজ খুলি, সেখানেই হীরের থেকে অধিক মূল্যের অনিন্দ স্তবক খুঁজি। সেখানেই তার কবিতা লেখা আছে। সেই স্তবকগুলোকে তিনি খুঁজছেন। সমস্ত বিরহ ব্যথা, সমস্ত বিচ্ছিন্নতা, সমস্ত যত আবাদি দুঃখ আছে, সেই দুঃখটাকে তিনি ভাসিয়ে দিয়ে রাতের অন্ধকারে তিনি একা হন না, একা হন না। তার কবিতার মধ্যে দিয়ে, তার যে কবিতা আছে, সেই কবিতার মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকেন, তিনি আরও বেশি উজ্জীবিত হন। কিন্তু একটি দারুণ কথা তিনি বলেছেন, যে কথা মানিক বন্দ্যোপাধ্যায় বলে গেছিলেন, যে সাহিত্যিকরা হচ্ছে কলম পেশা মজুর। এখানেও যেন ঠিক তাই তিনি বললেন, সৃজন শ্রমিক গভীর থেকে তুলে আনা পাজে সৃজন শ্রমিক। মানিক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলম পেশা মজুর, একটু কর্কশ ছিল তার ভাষা, গদ্যের ভাষা ছিল। আর কবিতার ভাষায় ফরিদ আহমেদ দুলাল তিনি লিখলেন সৃজন শ্রমিক। দারুণ দারুণ কথা। কবিতা নিয়ে তিনি বিজয় গাঁথা রাখবেন। পরমেশ্বরের তিনি বলছেন যে আমার মনীষা, আমার জ্ঞান, সেই আমাকে পথ চলতে সাহায্য করে। কোনো ঈশ্বরের আমি অন্ধভক্ত নই, কারোর অন্ধভক্ত আমি নই। কে কোন অদৃষ্টের কথা বলে দেবে সেটা আমি মেনে চলতে বাধ্য নই। আমার জ্ঞান দিয়ে, বিজ্ঞানের মতো আমার পরীক্ষিত পর্যবেক্ষণ লব্ধ জ্ঞানের মধ্যে দিয়ে আমি যা পাবো, সেইখান থেকেই আমি সিদ্ধান্তে আসবো। দ্যাট ইজ বিজ্ঞান। সেই বিজ্ঞানের মধ্যে দিয়েই আমি এগোবো। মনীষার ডাকে মননের সদয় সম্মতি, মননের শুধু সম্মতি নয়, মননের সদয় সম্মতি
পেলে তিনি স্বর্গকেও পর্যন্ত দুপায়ে দোলে ফেলতে পারেন। অলিক মৃত্তিকা খুঁড়ে, মনের অলিক মৃত্তিকা খুঁড়ে তিনি মহাশূন্যে, যেখানে কিছু নেই, মানে তিনি ফুল ফোটাবেন। মহাপ্লাবন ঝঞ্ঝার তিনি আনন্দ যজ্ঞে মেতে উঠবেন। সে আনন্দ ধারা বহিছে ভুবনে। আমার মনে পড়ছে যেন সেই কথা তিনি বলছেন। আনন্দ ধারায় তিনি সেই বিষয়ে বলেছিলেন, আনন্দ বপন করি, আনন্দ আবাদ করি, যে প্রথম লাইনে ছিল, শেষ লাইনেও তিনি এই আনন্দ আনন্দ আবাদটা এসে গেল এবার আনন্দ যজ্ঞে, এবং সেটা তিনি করবেন কবিতার মধ্যে দিয়ে, যে সেটা তিনি একাকিত্ব রাতের মধ্যে দিয়ে সারাদিনের আহরিত যে কবিতা, সেই কবিতার স্তবক, সেই কবিতাকে নিয়েই তিনি অনন্তের পথে হেঁটে যাবেন, কুসুম ফোটাবেন, দুঃখকে জয় করবেন। এই সমস্ত কিছুই আসবে। কবিতা এখানে যেন ওষুধের কাজ করছে, কবিতা যেন এখানে মলমের কাজ করছে, সমস্ত ক্ষতকে কবিতা যেন মুছে দিয়ে যাবে। খুবই সুন্দর একটি মানবিক মূল্যবোধের কবিতা। ফরিদ আহমেদ দুলাল আজকে আমার অনুষ্ঠানের চেনা কবির ভালো লাগা কবিতা অনুষ্ঠানের অন্য অতিথি কবি, এপার বাংলা ওপার বাংলা দু বাংলার অত্যন্ত সম্মানীয় কবি তিনি। আমরা এর পরের কবিতা যেটা পড়ব, একটা আবেগ এবং আক্ষেপ মিশা আছে কবিতার মধ্যে, কিন্তু এই কবিতার চলনও খুব মিষ্টি এবং খুব সুন্দর। আমি ফরিদ আহমেদ দুলাল সম্পর্কে যতটা পড়লাম, দেখলাম কর্কশ ভাষার দিকে বা খুব মানে তীরবিদ্ধ করার মতো সেই তীক্ষ্ণ বাণে তিনি ব্যবহার করেন, তিনি খুব মিষ্টি, পোলাইট, খুব কোমল শব্দের মধ্যে দিয়ে, কিন্তু তার ভাবনা এবং তার বক্তব্যে তিনি সুদৃঢ়। সেখানে কোনো তার নড়াচড়া নেই, কোমলতা নেই, সেখানে কিন্তু খুব দৃঢ়। আপনি কবিতার ওপর চলনটা একরকম দেখবেন, তারপর ভেতরে যখন যাবেন, আস্তে 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 কবিতাকে যখন খনন করবেন, খনন করার মধ্যে দিয়ে যখন আপনি মূল জায়গায় পৌঁছবেন, তখন দেখবেন কত শক্ত কথা তিনি এই কোমলতার মধ্যে দিয়ে আমাদের কাছে রেখেছেন। যাই হোক, আমরা পড়ি। কবিতার নাম এপিটাফ। সুখে যারা নুয়ে থাকে তাদেরই এপিটাফ লেখা হয়, ঝরা পাতাদের এপিটাফ থাকে না কোথাও বিশ্বময়। ঝরা পাতারা বারবার ফিরে আসে অমৃতুকে করে জয়। এপিটাফ লেখে না ফড়িং প্রজাপতি, ফুল প্রকৃতির থাকে না সংশয়। এপিটাফ লেখে ভয়চিত্তের সংশয়, মৃত্যুকে যাদের ভয়। পাথরের বুক খুঁড়ে আগামীর কাছে ভয় উৎকলিত হয়। স্মৃতিময় যত পদ বৃক্ষরাজি, গোপাটের অচেনা রঙিন ফুল, রজনীর আঙিনায় ঝরে শিউলি কুল ফুল। পরকীয়া রাধিকার এপিটাফ থাকে ঝরা পাতার মর্মরে। এপিটাফ লিখে রাখি বৃষ্টি ভেজা উদ্যানের ব্যর্থ অভিসারে। কষ্ট প্রবাহ অচলায়তন হলে কষ্টগুলো এপিটাফ করে রাখি। সুকীর্তি জমেনি বলে কষ্ট পংক্তি দিয়ে ব্যর্থতার লজ্জা ঢাকি। বালক মাছের উদাস সাঁতারে এপিটাফ লিখে রাখে নিশিবক। বলাকার সারিবদ্ধ ফেরার উড়ালে চোখ রাখে তৃষিত চাতক। পাথরের বেদিতে অঞ্জলি দিতে যদি ভুলে দীর্ঘশ্বাস পড়ে, মনে রেখো এপিটাফ লিখেছি ভালোবেসে তোমার অন্তরে। ছন্দময় কবিতা, এবং সেই ছন্দের মধ্যে একটা আবেগ দারুণভাবে কাজ করেছে, এবং একটা আক্ষেপ, একটা বেদনার কবিতা তার মধ্যে আছে। তিনি বলতে চেয়েছেন যে অবহেলিতরা যারা, তারা সারা জীবনই অবহেলিত এবং তারা উপেক্ষিতও থাকে সর্বদা, তাদের এপিটাফ লেখা হয় না, তাদের সংজ্ঞাথা লেখা হয় না, যেহেতু তারা খুব পুতু পুতু মানুষ, জীবনে সেরকমভাবে কিছু দাগ কেটে যেতে পারলেন না। যারা দাগ কেটে গেলেন তাদের এপিটাফ লেখা হবে, তাদের কবরের মাথায় শোকগাঁথা লেখা হবে। যারা ভয় পায় মৃত্যুকে, ভাবেন আবার বেঁচে আসবো কিনা, তারা এপিটাফ লিখবে। কিন্তু ঝরা পাতা যারা অবিরাম ঝরে যাচ্ছে, আবার কালের নিয়মে লক্ষ লক্ষ কোটি কোটি অযুত পাতা সৃষ্টি হচ্ছে, নতুন কিশলয় সৃষ্টি হচ্ছে, তারা এপিটাফ লেখে না। এপিটাফ লেখে না সেই মাছ যে উদাসী সাঁতার কাটে বিলের মধ্যে, যে ফড়িং উড়ে যায় এ প্রান্ত থেকে ও প্রান্ত, সে এপিটাফ লেখে না। যে ব্যর্থ মানুষ, সে এপিটাফ লেখে না, এপিটাফ লেখে না। এবং এই কথা বলতে গিয়ে তিনি বলছেন যে
এবং বেশ কিছু শব্দও তিনি একটা শব্দ দিয়েছেন গোপাট। যারা জানে না তারা, এখনকার দিনে শহরের লোকেরা, আমাদের এখানে আমাদের সব জায়গাতেই শহর যেভাবে এগিয়ে আসছে, তার আগ্রাসন, সেখানে এই ধরনের শব্দগুলো, গোপাট মানে হচ্ছে যেখানে গরু মহিষেরা চড়ে বেড়ায়, খাদ্য সংগ্রহ করে। এখন তিনি বলতে বলতে বলেছেন যে কষ্ট প্রবাহ অচলায়তন, কষ্ট চলছে যেটা, এবং জমে আছে, জমে থাকা কষ্ট। কারণ বললেন, দেখুন, জমে থাকা কষ্টকে বলছেন কষ্ট প্রবাহ অচলায়তন হলে, কষ্ট প্রবাহ অচলায়তন হলে কষ্টগুলোকে এপিটাফ করে রাখি। এবং কোথায় রাখি এপিটাফ করে? এপিটাফ করে রাখি ভালোবেসে তোমার অন্তর। সেই দিকটা এত রোম্যান্টিক। পাথরের বেদিতে অঞ্জলি দিতে যদি ভুলে দীর্ঘশ্বাস পড়ে, খুব সিগনিফিক্যান্ট লাইন। পাথরের বেদিতে অঞ্জলি দিতে, ফুলের অঞ্জলি দিতে, ধরে নিই যে তিনি অঞ্জলি দেবেন ফুল দিয়ে কবরে দেওয়ার সময়, সেখানে যদি দীর্ঘশ্বাস পড়ে, বেদনার দীর্ঘশ্বাস পড়ে, তাহলে তিনি তাকেই বলছেন যে তোমার পাথরে আমি এপিটাফ লিখে রাখিনি, এপিটাফ লিখে রেখেছি অন্তরে, তোমার অন্তরেই আমার শোক গাথা, তোমার সঙ্গে আমার বিচ্ছেদের যে শোক গাথা, সেই শোক গাথাটা আমি লিখে রেখেছি তোমার অন্তরে। পাথরে খোদাই করিনি, অন্তরে খোদাই করেছি। খুব সুন্দর এপিটাফ কবিতাটি। আমরা পরে একটি কবিতা পড়ব। এই কবিতাটি সত্যি, কবিতাটি পড়ার পর যেন আমারও মনে হয়েছিল যেন একটা প্রার্থনার ঘণ্টা বাজছে। আমার স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছিল। কোথাও যেন মনে হচ্ছে ভোর হচ্ছে, ঘণ্টা বাজছে। এত সুন্দর কবিতার দৃশ্যকল্পকে তিনি নির্মাণ করেছেন তার সুন্দর শব্দবদ্ধের মধ্যে দিয়ে, যে সত্যি যেন মনে হচ্ছে স্বপ্নময়। আমি এখানে নোটিংয়ে যে প্রথম কবিতাটা পড়েই আমার যে কবিতাটা মনে হয়েছে, যে কথাটা এসছিল, এইরকমভাবেই আমি এগুলো বলার জন্য কিছু কিছু কথা লিখে রাখি। আমি যখন পড়ে কবিতাটা পড়া থেকে শেষ করলাম, তখন আমার প্রথম যেটা মনে হলো, যেটা একটা স্বপ্নময় কবিতা, আমি সেটাই লিখে রেখেছি। প্রত্যুষের প্রার্থনা। এসো একদিন কিছুক্ষণ বিনম্র প্রত্যুষ পড়ি, অন্তত একটি দিন খুলে রাখি না হয় অন্ধতা ঘড়ি। এসো না দুজন একদিন ভুলি অশুভ রিপুর সংক্রমণ, সাম্যের পৃথিবী চেয়ে ন্যায্যতায় করি আত্মসমর্পণ। প্রতিদিন পৃথিবী যখন জেগে ওঠে আন্তরিকতায়, আমাদের পরমাত্মীয় পাখিটি কি মোহন সুরে গান গায়, তখন আলস্যে কেটে যায় আমাদের দিন তন্দ্রাচ্ছন্ন ভরে। স্বাস্থ্য সচেতন মানুষেরা প্রত্যুষের আলো মেখে পথে ঘোরে, যখন সৌহার্দ্য স্থাপিত হওয়ার শোভন সময়। বৃক্ষের পাতারা সবুজে সবুজময়, আলস্যের ফাঁকে অগণন ব্যাধি অসুখ ছড়ায়। সেই ভোরে রাখালের বাঁশি মাঠে ধেনুকে চড়ায়। ভোরে কাম লাস্যে ব্যস্ত কবুতর, খাদ্যোৎসবে ব্যস্ত শালিক চড়াই কাক, গৃহস্থের মোরগেরা অবিরাম দিয়ে যায় বাক। সংগ্রামী মানুষ আড়ামোড়া ভেঙে নেমে আসে শ্রমে, মন্ত্র উচ্চারিত হয় মসজিদ গির্জায় মন্দির আশ্রমে। যা কিছু সুন্দর মানব কল্যাণে শুদ্ধ, তাকে জাগিয়ে রাখতে কেন নেই অনিরুদ্ধ। চলো না অনন্ত একদিন ভোরে সূর্যোদয় হাসি, আগামীর কথা ভেবে পবিত্রতা ছুঁয়ে শর্তহীন ভালোবাসি। এটা একটা যেন স্বপ্ন তিনি বুনে দিয়ে গেলেন, একটা ভোরবেলাকে ব্যাখ্যা করলেন, কিন্তু একটু পুরনো শব্দ দিয়ে। একদম আমি বলেছি যে কাট কাট আজকের বাস্তবের যে শব্দগুলো যে আমরা কবিতায় ব্যবহার করি, সেই শব্দ নয়। তিনি বলছেন, দেখুন, তিনি বলছেন সময়, সময়ের আগে একটা জুড়ে দিলেন শোভন সময়। কত মিষ্টি হয়ে গেল কথাটা। রাখালের বাঁশি মাঠে, পুরনো শব্দ, ধেনুকে চড়ায়। এইভাবে তিনি যেমনভাবে কবিতার চলনটাকে এগিয়ে নিয়ে গেছেন। অশুভ রিপুর সংক্রমণ, অন্ধতা ঘড়ি, বিনম্র প্রত্যুষকে পড়তে বলছেন তিনি। ভোরবেলাটাকে পড়ে দেখো কোথায় কি ঘটছে। আর যদি এই ভোরবেলা যদি শুয়ে থাকো, মানে অনেকটা সমাজ সচেতনতা কবিতা, যদি ভোরবেলা যদি শুয়ে থাকো বিছানায়, অনেক রোগ কিন্তু তোমার শরীরে আসবে।
একটা সাম্যের কথা বলেছেন। এই এত কিছুর মধ্যে একটা সাম্যের কথা বলেছেন, সাম্যের পৃথিবী চেয়ে ন্যায্যতায় করি আত্মসমর্পণ। ন্যায্য যদি বলতে চান তাহলে সাম্যের কথা আসবে। কি সুন্দর জুড়ে দিলেন সাম্য এবং ন্যায্য কথাটার মধ্যে দিয়ে। তাহলে সাম্য কখনো যে সমান সমান, এটা অন্যায্য নয়, এটা ন্যায্য, সেটাকে তিনি বললেন কত সুন্দরভাবে। সাম্যের পৃথিবী যে পৃথিবীতে সবাই সমান, সেই সবার সমানের পৃথিবী তিনি চাইলেন। ন্যায্যতায় করি আত্মসমর্পণ, সেখানে তিনি আত্মসমর্পণ করতে বলছেন। আবেদনের সুর আছে, একটা একটা ভঙ্গিমা, প্রার্থনার ভঙ্গিমা আছে। এসো করি, যেন হাত জোর করে কিছু কথা খুব বিনম্রভাবে, যে কথা তিনি লিখেছেন বিনম্র প্রত্যুষ পড়ি, ঠিক তেমনিভাবে যেন ভঙ্গিটা অত্যন্ত বিনম্র। এবং তিনি বলছেন ভবিষ্যৎকে সুখী সমৃদ্ধ করার এই আগামীর কথা ভেবে পবিত্রতা ছুঁয়ে শর্তহীন ভালোবাসি। শর্তহীন ভালোবাসার মধ্যে পবিত্রতাকে কেমন জুড়ে দিলেন দেখুন। একটা শব্দের সঙ্গে একটা শব্দ জুড়ে দেওয়ার পর পুরো মানেটা অন্যরকম হয়ে যাচ্ছে। আগামীর কথা ভেবে শর্তহীন ভালোবাসি, এটা এরকম মনে হবে আপনার। এবার তিনি যখন বলছেন আগামীর কথা ভেবে পবিত্রতাকে ছুঁয়ে শর্তহীন ভালোবাসি, তখন কবিতাটার ব্যাপ্তি কোথায় ছড়িয়ে যাচ্ছে। এই ছোট্ট ছোট্ট স্ট্রোক, একটা শব্দের মধ্যে আরেকটা শব্দকে যখন তিনি জুড়ে দিচ্ছেন, অনেকটা বিশেষণের মতো, বিশেষণের বিশেষণ অনেক সময় জুড়ছেন তিনি, তখন কবিতাটার মানে কোথায় 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 যেন ছড়িয়ে যাচ্ছে দারুণভাবে। এইটা একটা প্রার্থনার, যেন ভোরের প্রার্থনা। ঠিকই, তিনি প্রত্যুষের প্রার্থনা এবং এটা ভোরের প্রার্থনা। আমি লিখেছি তলায় ভোরের প্রার্থনা। ভোরের প্রার্থনায় যেন তিনি করছেন, ভোরকে দেখছেন, সেই ভোরটাকে অ্যানালিসিস করছেন এবং সেই ভোরে বলছেন যে এই ভোর যে শুদ্ধতা নিয়ে নতুন জীবন, নতুন দিন শুরু হচ্ছে, এসো সেই নতুন দিনটাকে আমরা সেইভাবে, সে আগামীর কথা ভেবে শর্তহীন পবিত্রতা ছুঁয়ে, সেই পবিত্রতাকে ছুঁয়ে শুধু নয়, সেই পবিত্রতা ছুঁয়ে যেন একটা হিউম্যান চেইন তৈরি হোক। পবিত্রতা ছুঁয়ে আমি তোমাকে ছুঁলাম, তুমি আরেকজনকে ছুঁয়ে সে আরেকজনকে ছুঁলো, এই ছুঁতে ছুঁতে পবিত্রতা যেন একটা মানব বন্ধনের মতো ছড়িয়ে যাক চতুর্দিকে, সেই প্রত্যুষে, ভোরের প্রত্যুষে। আহা, কি সুন্দর তিনি লিখেছেন। এরপর যে কবিতাটাই পড়ব, অত্যন্ত দুঃখ নিয়েই এই কবিতাটি তিনি লিখেছেন। কিছুদিন আগেই আমরা জানি যে আমাদের মান্যবর কবির মাতৃবিয়োগ হয়েছে এবং সেটা আমরা সকলে দেখেছিলাম। তিনি মাকে গোড় দিয়ে ফেরার পর যে তার অনুভূতি, একটা শ্রদ্ধার সাথে তিনি উচ্চারণ করেছেন, সেই উচ্চারণটা আমি আপনাদের কাছে রাখছি। মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতার শিরোনাম মার কবরের পর। দুহাতের 10 আঙুলে আমার মাখামাখি করে মার কবরের ধুলি, যে মাটির স্পর্শ অনুভব করি বিস্তৃত শৈশব স্মৃতিগুলি, বুকে অনুভব করি মুগ্ধ ঋণ, যার স্পর্শহীন কত মুহূর্ত কেটেছে নিদ্রাহীন। গোরস্থানের নিস্তব্ধতায় মাকে একা রেখে একা ফিরি ঘরে। আহা, মা আমায় 10 মাস রেখেছিলি সমাদরে, জরায়ুর নাতিশীতোষ্ণ জলে সযত্ন মমতায়। তোকে কি করে একাকি রেখে যাচ্ছি অসহায়। ঘরে ফিরে পাবো শাহরির আহার রয়েছে অপেক্ষামান, অপেক্ষায় আছে নববর্ষ নাজাতের পুণ্যময় রমদান। যে হাতে আমার মনোমৃত্তিকার মায়া মার কবরের ধুলো, সে হাতে চুম্বন পবিত্রতা দিয়ে জীবন জাগিয়ে তোলো। মার কবরের মাটিতে মিশেছে লক্ষ বাঙালির রক্ত ঘ্রাণ, একাকিত্বের এ বুকে যেন কাঁদে শত লক্ষ মার অভিমান। যে মাটিতে মাস ঘুমিয়ে আছে আজ নববর্ষ পয়লা রমাদানে, সূর্যোদয়ে জেগে ওঠা ভোর আলোকিত হতো যার গানে। তাপস নিঃশ্বাস বায় মুমুর সুরে দাও রায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো এসো। গোরস্থানের মাটিতে মা ঘুমায় চিরশান্তির সুখ নিদ্রায়, বদ্বীপ বাংলার সর্বমৃত্তিকায় মার সুধা কণ্ঠ গেয়ে যায়।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। আমি চোখের ঝাপসা দেখছি আর কি, আটকে আটকে যাওয়ার মতো অবস্থা। প্রচন্ড মর্মভেদী কবিতা নিজের মাকে নিয়ে লিখেছেন, মার বিদায়। আমার আমার বুকটা মোচড় দিচ্ছে যখন তিনি এই কবিতার এই লাইনে এসে যাচ্ছেন, এই জায়গায় যে গোরস্থানের নিস্তব্ধতায় মাকে একা রেখে একা ফিরি ঘরে, তোকে কি করে একা রেখে যাচ্ছি অসহায়। যে বিদায় যন্ত্রণা কবির বুকে বাজছে, মা জন্ম দিয়েছে, লালন পালন করেছে, সেই মাকে যখন বাধ্য হয়ে মাকে একা ছেড়ে ফিরে যাচ্ছে ছেলে ঘরে, তার বুকের ভেতরে যে মোচড়টা, সে মোচড়টা যেন আমার বুকেও দিচ্ছিল। আমার মানে খুব অস্বস্তি হচ্ছিল কবিতাটা আমি যতবার পড়েছি। কবিতার সব থেকে বড়, সমস্ত মাতৃবিয়োগী অত্যন্ত দুঃখের, বেদনার, এর থেকে বড় দুঃখ কিছু হয় না পৃথিবীতে। কিন্তু কবির যেখানে কবিতাটা একটা অনন্য জায়গায় পৌঁছে গেল, মোহাম্মদ দুলাল এই কবিতা লিখতে লিখতে আমার পড়তে যখন চোখ দিয়ে জল পড়ছে, আমার মনে হয় লেখার সময় তার কপল ভেসে গেছে। কিন্তু আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে, মানে আমার যেটা মনে হচ্ছে এটা অনন্য, ইউনিক, সেটি হলো যে শুধুমাত্র তার ব্যক্তিগত জীবনে আটকে না থেকে এটাকে তিনি সার্বজনীন করে দিলেন। মায়ের গান, যে গান মা গাইতেন, সেই গান তিনি বলছেন যে গোরস্থানের মাটিতে মা ঘুমোয় চিরশান্তির সুখনিদ্রায়। তার সমস্ত শরীরটাই তো মিশে গেছে মাটিতে, তাহলে তার মায়ের অভিমান, মায়ের গান সবটাই মিশে যাচ্ছে মাটিতে। সেই বদ্বীপ বাংলার সর্বমৃত্তিকায় মার সুধাকণ্ঠ যেন গেয়ে যায়, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এই যে বলছেন তিনি, এইখানে মাকে মিশিয়ে দিলেন, সার্বজনীন মা করে দিলেন, সবার মা করে দিলেন। শুধু নিজের মায়ের প্রথম চরণটা তিনি নিজের ফিলিংস, যে মাকে কি করে ফেলে আসবো, রেখে আসবো, একা ছেড়ে আসছি, মায়ের সাথে আর কোনোদিন দেখা হবে না, এই যে দুঃখ বেদনা, বা মা তুমি একা হয়ে গেলে, আমি তো আমার পরিবারের বাকিদের সাথে রইলাম, তোমাকে আমি একা করে দিয়ে চলে যাচ্ছি, এই বেদনা থেকে বেরিয়ে আসছেন একটা শপথের মতো, যেখানে তিনি তার মার গান, সেই গানকে তিনি নববর্ষের যে ময়দান, রমাদানের ময়দান, সেই ময়দানে তিনি মাটিতে বিলিয়ে দিচ্ছেন সমস্ত মানুষের, যেন সমস্ত এরপর বাংলাদেশে যত গাছপালা তৃণ যা জন্মাবে তার মধ্যে যেন সেই গান লেখা থাকবে। আমার মনে হচ্ছে এরকম যে তার মধ্যে যেন এই গান মিশে যাবে, এক সুন্দর সুজলা সুন্দর মার মধ্যে যেন আরো আরো প্রকৃতির, তার মা প্রকৃতির মধ্যে মিশে গেছেন, প্রকৃতির মধ্যে মিশে গিয়ে যে প্রকৃতি হবে, সেই প্রকৃতির মধ্যে সেই অগ্নি স্নানে সূচি হবে ধরা, এই পৃথিবী সূচি স্নান করবে। এক অসম্ভব সুন্দর ফিলিংস এই কবিতার মধ্যে, নিজের মধ্যে বেঁধে না থেকে তিনি সার্বজনীন করে দিলেন, সারা দেশের কবিতা, দেশের মানুষের কবিতা করে দিলেন। শুধু না, সমস্ত মাহারা মানুষের যেন এই কবিতাটা হয়ে গেল। অসাধারণ এই কবিতা, এটাও একটা প্রার্থনার মতনই যেন বাজছে। এরপর যে কবিতাটি আমি পড়ব, সেই কবিতার মধ্যে যেটা আছে সেটার মধ্যে আপনারা একটু খেয়াল করবেন, আমি পড়ব, চলনটা খেয়াল করবেন, এবং আমি বারবার যেটা বলছি যে শব্দচয়ন কিভাবে তিনি শব্দগুলোকে নিয়ে এসেছেন কবিতার মধ্যে, এবং আমাদের জানা বিষয়, সেই জানা বিষয়কেই তিনি কিভাবে রিপ্রেজেন্ট করছেন আমাদের সামনে কবিতার মাধ্যমে। এবং তার তো ছন্দময় হাত, আমি কবিতা পড়ার সময় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, ছন্দের মধ্যে দিয়ে লেখা কবিতা, সেই কবিতাগুলো কত সুন্দর দেখুন। কবিতার নাম একলব্য গাথা। একলব্য গাথা। তোমাদের অভিধানে পাতায় পাতায় অর্জুন কৃষ্ণের নাম, আমি লিখি একলব্যের সম্মানে গভীর প্রণাম। খেরো খাতা ভরে আমি আঁকি শোভন পুষ্পের ছবি, আর্য মূর্তির পূজারী নই, অনার্যের ব্রাত্য কবি। একলব্য আমার আদর্শ নয়, একলব্য আরণ্যক যিশু, সাধন ধ্যান মন্ত্রের গুণে সে পবিত্র শুদ্ধ শিশু। মগ্ন তীরন্দাজ স্বয়ংভূ সে সাহসী দ্রাবিড় বীর, নিম্ন বর্ণ দোষে প্রত্যাখ্যাত বটে নয়,
সে অধীর। দ্রোণাচার্য ফিরিয়ে দিলেও গুরুজ্ঞানে তাকে করেছে সাধন। অতঃপর একলব্য ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠত্ব করেছে অর্জন। গুরু ঘোষণায় ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠত্বে যার নাম সে অর্জুন। একলব্যের কীর্তিতে বুকে তার তুষের আগুন। দুজনের এক গুরু দ্রোণাচার্য মুনি। আর্য তার ভারত পুরাণে শুনি। গুরু নির্দেশে অনার্য বীর আর ধনুর্বিদ্যায় অর্জুন শ্রেষ্ঠ হলো অবাক বিচার। অনার্য দ্রাবিড় বঞ্চিত আর্যের প্রতারণা দোষে উচ্চ বর্ণ অভিজাত যুগে যুগে মহাকালে দরিদ্রের রক্ত চষে আমরা অনার্য শৌর্যের অর্জন গুরু দক্ষিণায় করি নিবেদন। তোমরা বহিরাগত আশরাফ উচ্চ বর্ণ অনায়াস দুঃশাসন। কবিতাটি মধ্যে বা আমিও যেভাবে পড়লাম, আমাদের পুরাণের একদম দৃশ্যকল্প দেখুন, শব্দ চয়ন যেভাবে আমার সামনে পুরো চিত্রায়িত হয়ে যাবে একদম। দ্বিতীয়ত যে অনেকটা যেন যাত্রার মতো শব্দ চয়ন, যেন সংহার যেভাবে বলছেন, একটু উচ্চগ্রাম, সেই উচ্চগ্রামে একটু লাউড ভঙ্গিতে তিনি রেখেছেন কিছু কিছু জায়গা, যেখানে আমিও পড়তে পড়তে লাউড হয়ে গেলাম। তো সেই রকম অনেকটা সেইভাবে। কিন্তু আমি এই কবিতাটা কি বাঁচলাম কেন? আমি এই কবিতাটি এই জন্যই বাঁচলাম আজকের এই অনুষ্ঠানে। পুরাণ নির্ভর কবিতা হলেও এটা আজও প্রাসঙ্গিক। এই প্রাসঙ্গিকতা সেই পুরাণের সময় থেকে বিনষ্ট হয়নি এবং আজও ফরিদ আহমেদ দুলাল যিনি উল্লেখ করলেন এটা কবিতায়, কাব্যে নিয়ে এলেন, এটাও প্রাসঙ্গিক আজ। মহাকাব্যের তিনি দৃশ্য মনে করিয়ে দিয়েছেন। পর আমাদের দৃশ্য মনে আসছে যে একলব্য সে নিজে তীর শিখল, দ্রোণাচার্যের কাছে গেল, কিন্তু দ্রোণাচার্য তাকে শিক্ষা দিল না। দ্রোণাচার্য কথা দিয়েছিল যে অর্জুনকেই তিনি শ্রেষ্ঠ ধনুর্বীর বানাবেন। তিনি যখন দেখলেন যে না, পারা যাচ্ছে না, একটি কুকুরের এমন একটি তীর ছুঁড়েছে একলব্য, একটা কুকুরের মুখ বোবা হয়ে গেছে, অবাক হয়ে গেলেন। তখনই তিনি তার গুরু দক্ষিণা চালাকি করে, এই চালাকির জায়গাটাই অপোজ করছেন, ওপরের মানুষরা উচ্চ যারা উচ্চ গরিমা আছে, যাদের তারা মনে করে তারা ঠকিয়েছে সারা জীবন, সেই ঠকানোর কথাটাই প্রতিবাদ করেছেন এখানে। উচ্চবর্ণ অভিজাত যুগে যুগে মহাকালে দরিদ্রের রক্ত চষে, এই কথাটা তিনি বললেন, যুগে যুগে দরিদ্রের রক্ত চষে। এবং এটা ঠিক, এটার মধ্যে কোনো বেটিকতা নেই, এবং সেটা সারা পৃথিবী জুড়ে ঠিক। শুধু আমাদের পুরাণ বলে নয়, আমাদের দেশ বা বাংলাদেশ একই সংস্কৃতি একই কৃষ্টি তা বলে নয়, এটা সারা পৃথিবীতে জন্য এটা সত্যি কথা। এবং তোমরা বহিরাগত আশরাফ আর্য উচ্চবর্ণ অনায়াস দুঃশাসন। দুঃশাসন বললেন কেন? দুর্যোধন বললেন না তো, দুঃশাসন বললেন কেন? আমার মনে হয়েছে দ্রৌপদীর বস্ত্রহরণের কথা। রামায়ণ এবং মহাভারত দেখুন দুটোকে রিলেট করলেন। একলব্য অর্জুন দ্রোণাচার্য, না সরি, রামায়ণ একই মহাভারতেই আছেন তিনি, করলেন। দেখুন নিয়ে এলেন দুঃশাসনকে নিয়ে এলেন। এতক্ষণ তিনি পাণ্ডবদের নিয়ে আলোচনা করছিলেন, পাণ্ডবের খারাপ দিকটা নিয়ে এলেন। তারপরেই তার মনে হলো বিবেকের মতো, তাহলে কি কৌরবদের আমি ভালো করে ফেললাম? না, একটি শব্দে তিনি দুঃশাসনকে টেনে এনে বুঝিয়ে দিলেন দুটোই সমান। দাড়িপাল্লাটা সমান করে দিলেন, তরাজুটা সমান করে দিলেন। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ, অন্যের কাছ থেকে হরণ করে নেওয়া, এবং সম্পর্কে নিজেরই ভাতৃবধূ তাকে লাঞ্ছনা করছেন সবার মাঝখানে, এত বড় লাম্পট্য, এইটাকেও তিনি তুলে আনলেন। চক্রান্ত, খাদ্য কেড়ে নেওয়া, তার সমস্ত সুখকে কেড়ে নেওয়া এবং তার সঙ্গে লাম্পট্য, এই দুটোকে রিলেট করে দিলেন। পাণ্ডবকে যেমন তিনি নিন্দার জায়গায়, ঘৃণিত জায়গায় নিয়ে এলেন, ঠিক আবার একটি ক্যারেক্টারকে তুলে এনে তিনি দাড়িপাল্লাটা সমান করে। খুব সুন্দর কবিতা, এবং আমি এখানে রেখেছি। এবং কিছু কিছু দেখবেন এই যে বেশ কিছু শব্দ তিনি এখানে রেখেছেন, যে ওই যে শোভন, পুষ্পে, ফুল বললেন না, পুষ্প, ব্রাত্য, সাধন, স্বয়ংভূ, শ্রেষ্ঠত্ব, হ্যাঁ, ধনুর্বিদ্যা, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর সাথে সেই শব্দগুলোকে ভর করে
শৌর্য, হ্যাঁ, এইভাবে তিনি এই পুরাণের কবিতার যে নির্মাণ, সেই সময়কার সঙ্গে যে রিলেট করার যে নির্মাণ, সেই নির্মাণটা করেছেন তিনি এই শব্দবন্ধগুলোকে বেছে নিয়ে। ওই জন্যই বলেছিলাম যে শব্দগুলোর ওপর একটু যখন পড়বো একটু খেয়াল রাখবেন। আমার পরবর্তী কবিতা, এটি একটি অত্যন্ত অভিমানের কবিতা, অভিমানী কবিতা। সেই অভিমানী কবিতাটি আমি আপনাদের কাছে রাখছি। কবিতার নাম জয় পরাজয়। অভিমান লিখে রাত্রিকে রাখি, আমি অমাবস্যায় মুড়ি। হয়তো তখন ভিন্ন আকাশে তুমি ওড়াচ্ছ ঘুড়ি। অভিন্ন চাঁদ, একাকী আকাশ, মেঘদল নিয়ে থাকি। ব্যস্ততা পুষে প্রসারিত করো, প্রতারণা রাখো বাকি। তপ্ত বাতাসে উত্তাপ পাবে, মরু ঝড়ে পাবে ধুলি। ভাবো কেন তুমি ছুঁড়বে পাথর, আমি পুষ্পাঞ্জলি। আগুনে পুড়লে অঙ্গার হবে, পড়ে রবে শুধু ছাই। নিশ্চিত যেন ছাই ঘেটে তুমি পাবে না কো রোশনাই। দুজনের কেউ দূরে সরে গেলে শুধু দূরত্ব বাড়ে। বিচ্ছেদের দ্বীপে তেল ঢেলে দিতে অভিযোগ করা নাড়ে। চুম্বকে শুধু আকর্ষণই, থাকে না বিকর্ষণ। ধর্ম স্বভাব না জানলে পাবে কষ্ট বিলক্ষণ। উত্তরে যদি রাখো, উত্তর যাবে সে যোজন দূর। উত্তরে যদি রাখো, উত্তর যাবে সে যোজন দূর। উত্তর আর দক্ষিণ মিলে খুঁজবে হৃদয়পুর। কাটাকাটি হলো দু ঘড়ির খেলা, কাটা পড়ে একজন। যার ঘুড়ি কাটে সে আনন্দিত, দুঃখী অন্যজন। ঘুড়ির কিন্তু বিপরীত কথা, কাটা পড়াতেই সুখ। কাটা ঘুড়ি যেন বন্ধন ছিঁড়ে মুক্তিতে উন্মুখ। দুঃখীকে তুমি আশ্রয় দিলে থাকাল তলে। দূরে ফেলে ভাবো কত সুখ পেলে দুই নয়নের জলে। দূরে ফেলে দিলে দুঃখী পথিক, আকাশ আঁচল তার। জগতের যত আনন্দ যোগে হয়ে যায় একাকার। জয় পরাজয় বিচিত্র খেলা, কিসে কে কখন হারে। হারে যার জয়, সে সুনিশ্চিত সুখী হয় সংসারে। একটি মানে শিক্ষার কবিতা, অভিমানের মধ্যে দিয়ে একটি শিক্ষার কবিতা তিনি দিয়ে গেছেন। তোমার আকাশ ভিন্ন আকাশ বলার মধ্যে দিয়ে জগৎটাও ভিন্ন তিনি বলেছেন। তোমার ভাবনায় ভুল আছে, তুমি ভেবো না যে তুমি পাথর ছুঁড়বে আর আমি তার বিপরীতে তোমাকে পুষ্পাঞ্জলি দেবো না। যা যা তুমি দিচ্ছ তাই তুমি পাবে। তপ্ত বাতাসে তুমি উত্তাপই পাবে, মরুর ঝড়ে ধুলি পাবে। অর্থাৎ তুমি যা দেবে তাই তুমি ফেরত পাবে। উত্তরের সঙ্গে যদি উত্তর রাখো তাহলে সেটা বিকর্ষণ হবে, চুম্বক হলেও। কিন্তু যদি দুটো আলাদা মেরু রাখো তাহলে সেটা যাবে হৃদয়পুর, অন্তর। কত সুন্দরভাবে লিখেছেন। ধর্ম আর স্বভাব যদি না জানো, চুম্বকের ধর্ম আর স্বভাব যদি না জানো, তাহলেই তুমি কষ্ট পাবে বিলক্ষণ। তাহলে কারোর সঙ্গে যদি কারোর মনের মিলন করতে হয়, তাহলে তারও ধর্ম এবং স্বভাবকে জানতে হবে। যদি ধর্ম আর স্বভাবকে জানতে না পারো, তাহলে কিন্তু ভাবছো উত্তরের সঙ্গে উত্তর রেখে তাহলে বিকর্ষণই হবে। কিন্তু উত্তর আর দক্ষিণ যদি হয়, এটা যেন অনেকটা সেই মানে সম্বন্ধ করে বিয়ে করার মতো ব্যাপার। দুম করে ঝাঁপিয়ে পড়লাম, চিনলাম না, জানলাম না, তারপর ও হয়ে গেল মোহনবাগান, আমি হয়ে গেলাম ইস্ট বেঙ্গল, লাটালাটি। ওর ভালো লাগে মুরগি খেতে, আমার ভালো লাগে মাছ খেতে, লেগে গেল গন্ডগোল। ওর ভালো লাগে উত্তম কুমার, ওর ভালো লাগে সৌমিত্র, লেগে গেল গন্ডগোল। আমি খুব সাধারণভাবে বলার চেষ্টা করছি, কিন্তু যদি মনের মিলটা হয়, যে একই দুঃখের মাঝখানে এসো সমস্ত দুঃখকে ফাইট করে নিয়ে এগিয়ে যাব, তাহলে বোধহয় হৃদয়পুরে পৌঁছানো সম্ভব। তাই তিনি বলছেন যে ধর্ম এবং স্বভাব যেন কষ্ট পাবে বিলক্ষণ। এবার তিনি বলছেন যে ঘুড়ি তো উড়ছে, কিন্তু যে কেটে গেল, যে সদর্পে উঠছে কেটে দিয়ে, সে হয়তো আনন্দ করছে, কিন্তু নেগেটিভের মধ্যেও আনন্দ আছে। যে কেটে গেল সে তো মুক্ত, আর তাকে কেউ ডান দিকে বাঁ দিকে মেকাতে পারছে না, তাকে এগিয়ে যেতে বলতে পারছে না, কেউ তাকে ফিরে আসার কথা বলতে পারছে না। সে তখন সমগ্র আকাশটা তার। এবং যে কথা তিনি বলেছেন যে দুঃখে আশ্রয় দাও নয়নের জলে, সে কিন্তু থাকবে। শেষ কথা যেটা বললেন সেটা হচ্ছে, এটা যেন আমরা সবাই বলি সকলকে, কত সুন্দরভাবে তিনি বলেছেন, যে হেরে গিয়ে জিতে যায় সেই বোধহয় সব থেকে সুখী হয় সংসারে। আমরা একজনকে বলি না, থামো না, তর্ক করো না, আচ্ছা তুমি জিতেছো, সে হয়তো জিতলো, কিন্তু যে জেতিয়ে দিল সে বোধহয় অনেক বেশি আনন্দ পেল। অনেক সময় হেরে যাওয়ার মধ্যেও অনেক অনেক আনন্দ আছে, অনেক আনন্দ আছে। আজ যদি আমি
আমার মেয়ের সঙ্গে কোনো কম্পিটিশনে যাই আর আমার মেয়ে যদি হারিয়ে দেয়, আপনি বলুন আমি দুঃখী হব? আপনার সন্তান যদি আপনাকে হারিয়ে দেয়, আপনি দুঃখী হবেন? আজ আপনি আপনার পরিচয়ে পরিচিত, কাল যদি আপনার সন্তানের পরিচয়ে আপনি পরিচিত হন, তাহলে কি আপনি দুঃখী হবেন? তাই অনেক হেরে যাওয়ার মধ্যেও অনেক অনেক বিশাল আনন্দ লুকিয়ে আছে। সেইটাই ফরিদ আহমেদ দুলাল তার কবিতার মধ্যে বললেন, জয় পরাজয় বিচিত্র খেলা, কিসে কে কখন হারে, হারে যার জয় সে সুনিশ্চয় সুখী হয় সংসারে। অনেকটা ব্রত কথার মতো বললেন, মেয়েরা যারা ব্রত পড়ে সেরকম শব্দের মতো মনে হলো, কিন্তু খুব সুন্দর। চুপ করে যে সয় সেই তো রয়, হার যে মেনে নিতে পারে সেই বোধহয় জীবনে বারবার বারবার জিতে যায়। অনবদ্য কবিতা। আরেকটি কবিতা আপনাদের কাছে রাখছি, আস্তে আস্তে এগিয়ে আসছি শেষ দিকের দিকে, বুকের ভেতরটা খারাপ লাগতে হয় আর কি, খারাপ লাগে আমার। এটি আরো দু তিনটি পড়ার চেষ্টা করছি তাড়াতাড়ি। সেটি হচ্ছে একটি, এই কবিতাটি রেখেছি, এক্সপেরিমেন্ট করেছেন কবি, খুব ভালো লেগেছে আমার, সেই জন্য এই কবিতাটাকে আমি রাখলাম। একটা ব্যতিক্রমী কবিতা, অবর্ণে অস্থির কবিতার শিরোনাম। অবর্ণের সাথে চিরস্থায়ী সখ্যে মিশেছে জীবন, আশৈশব যেন অবর্ণ অদৃষ্টে আছি সারাক্ষণ। অনাকাঙ্ক্ষিত ছিলাম জন্মে পুত্র সন্তান হওয়ার অপরাধে, শৈশবে বাল্য শিক্ষায় অয়েতে অজগর নীল খাদে। অবাঞ্ছিত হয়েছি কৈশোরে পড়শির বারান্দায়, আর এখন অযত্নে দিন অসংখ্য অবহেলায়। প্রেমময় অসুখ অবর্ণে অনারোগ্য অমোঘ অন্ধতা ওতে, অন্ধতায় অমৃতের দিশা সূর্যোদয় নিশাগতে। অবর্ণে অতৃপ্ত অবিরাম অনাদরে, অনুকম্পা উচ্চারিত হল না অস্ফুট লঘুস্বরে। অভাজন আমি পৃথিবীর কাছে অতিশয় ঋণী, অধেকা অশ্রুতে ভাসে বুক উচ্চমূল্য কষ্ট কিনি। অনার্য দ্রাবিড় একলব্য প্রিয়, তবু অবর্ণ অর্জুনে প্রীতি। অশুভ অভিমানগুলোর যেন অবর্ণে বিস্তৃতি, অনুপম নাম নিয়ে অচেনা অরণ্যে একা হাঁটি, অপরূপ আলো ভেবে অনর্থক অন্ধকার ঘাঁটি। অসত্য আগ্রাসী অপ্রিয় অস্তিত্ব, তবু অসত্যে পক্ষপাত, দূর থেকে ইশারায় কাছে ডেকে চলে অপঘাত। অবর্ণে অনর অনুগত আছি বলে অজ্ঞ অপগণ্ড, মনন মনীষা প্রজ্ঞায় অব্যর্থ মেধাহীন ষণ্ড। অবর্ণে অভিশাপ এ জীবনে অবিচল অচলায়তন, অনন্তে অগস্ত যাত্রায় অকুল মৃত্তিকায় মন। কবিতার ভেতরে পড়ে যাও, আসলে বলি 41 43টি অ আছে, প্রত্যেকটা অ 43টা অ আলাদা আলাদা, 22টি লাইন টোটাল কবিতায়, 22টা লাইন। সেই 22টা লাইনে 43টা অ লিখেছেন তিনি, ভিন্ন 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 ভিন্ন। আমি যেগুলো রিপিট সেগুলো কাউন্ট করিনি, যেগুলো রিপিট করেননি সেইগুলো কাউন্ট করে 43টা। একটা অসম্ভব ব্যতিক্রমী কবিতা এটা আমার মনে হয়েছে। অবর্ণের সঙ্গে তার পরিচয়, তিনি বলেছেন তার মধ্যে অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত, অযত্ন, অবহেলা, অনুকম্পা, অভাজন, অনার্য, অশুভ অভিমান, অনুপম, অপরূপ, অনর্থক, অন্ধকার, অসত্য, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি যেটা বলতে চেয়েছেন মূলত কবিতার মধ্যে দিয়ে, যে জীবনে অবহেলা ছাড়া তার কাছে কিছু রইল না। সব জায়গাতেই তিনি অবাঞ্ছিতই হয়েছেন সমস্ত জায়গায়, এবং সব জায়গাতেই তার অবর্ণের অভিশাপ যেন তার গায়ে লেগে আছে। একটা অত্যন্ত অভিমানী কবিতা, কিন্তু এটা এক্সপেরিমেন্ট হিসেবে অবর্ণ দিয়ে তিনি যে এক্সপেরিমেন্ট করেছেন এটা দেখার মতো, এটা দুর্দান্ত। হ্যাঁ, এবং খুব সুন্দর, দারুণ কবিতা। আমরা আরেকটি সত্য কথনের কবিতায় যাব, আমার 9 নম্বর কবিতা এটি। বট অসত্যের আগ্রাসন। সুপ্রাচীন কাল থেকে দুজনার প্রবল প্রভাব, প্রণাম করেনি দুজনারে তেমন মানুষ বড়ই অভাব। গ্রামগঞ্জ ঘুরে দেখি অসংখ্য বাজার জমে বটবৃক্ষ ছায়ে, অসত্যের বিস্তৃতি দেখেছি মাঠে অগণন গায়ে।
অসত্য পাকুড় দুজনেই পাখির আশ্রয় ছায়া, দুজনার আছে পাতায় পাতায় স্নেহময় মায়া। বটবৃক্ষ অসত্যেরা সমীহ পাবার দাবিদার, মহত্তম মহুর্ব সমাদৃত বটবৃক্ষ নামে এটা লোকের আচার। সমাজের মূর্খেরা বটবৃক্ষ হলে যেমন অহং বৃদ্ধি পায়, পাশাপাশি শিষ্টাচার সৌজন্য হারায়। জল খাদ্য স্বাস্থ্য সর্বস্ব একাই করে নেয় গ্রাস, অধস্তন অনুগত সর্বনাশ। অসত্য অবয়বে না হোক চরিত্র অবিকল, কোথাও আশ্রয় পেলে করে আশ্রয়দাতার জীবন বিকল। পৃথিবীতে বটবৃক্ষ অসত্যের সংখ্যা কম বটে, তবু দাপট প্রতাপ কিন্তু অসত্য এবং বটে। বট নই, মেঠো পথের অবহেলিত ঘাস আমি, অসত্যের আগ্রাসনে সর্বনাশ আমার লিখছে অন্তর্জামী। একটা সমাজ দর্শন, শিক্ষা এবং অকপটে বলা। বটবৃক্ষ এবং অসত্য গাছ তাদের মহিমা তিনি প্রচার করেছেন প্রথম দিকে, সত্যি তো। অসংখ্য বাজার, কোনো গ্রামগঞ্জে এমন নেই যেখানে অসত্য বট দেখা যায় না। এই সমস্তটার তারা ছায়া দেয়, পাখির আশ্রয় দেয়, যেটা বটবৃক্ষ মহিরুহের হওয়া উচিত। আমাদেরও সমাজে অনেক বটবৃক্ষ আছে, তাদেরও সেটা হওয়া উচিত। কিন্তু এইখানে তিনি সেকেন্ড পার্টে এসে তিনি বললেন যে যদি সমাজের মূর্খেরা বটবৃক্ষ হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ। তাহলে সে তার অনুগামী যারা আছে, অনুগত যারা আছে, তাদের খাদ্য বাসস্থান সব কিছু হড়প করে নেবে। এবং এটা আমরা আমাদের জীবনে সব থেকে বেশি পরিলক্ষিত করি। যারা নামী, অনেক বেশি নাম নিয়ে অনেক জায়গায় বসে আছেন, যাদের অনেক কিছু মানুষের জন্য করার কথা, তারা কিছু করেন না, তারা শুধু নিজেদেরটা বোঝেন। এবং শুধু বোঝেন না, বাকি সমাজের বাকি মানুষরাও তাদের বাহবা দেন, তাদের তাদের হাততালি দেন তাদের সাফল্য দেখে। এটাকেই তিনি বলেছেন যে আমি বটবৃক্ষ নই, আমি একটা ঘাস, তৃণ, কিন্তু আমি এটাকে লক্ষ্য করি। আমার এই সমস্তটা, এই আগ্রাসনের যে সর্বনাশ আমার অন্তর্যামী জানে যে কিভাবে সর্বনাশ হয়েছে। যে আশ্রয় দিয়েছে, যার বাড়ির পাঁচিলে হয়েছে সে পাঁচিলে, যে যার জমিতে হয়েছে বিশাল জায়গা জুড়ে, সেই তার সমস্ত জল টেনে নিয়েছে। এই খারাপ দিকও আছে। আবার ভালো দিকটা তিনি প্রথম দিকে বলেছেন কি হওয়া উচিত, কিন্তু তা হচ্ছে না। তার বদলে কি হয়েছে, যে অপব্যবহার, সেই অপব্যবহার, সমাজের যে ক্ষমতাকে অপব্যবহার করা, সেইটা তিনি খুব সুন্দরভাবে তুলে নিয়ে এসছেন। এই শেষ লাইনে তিনি, শেষ দুটো লাইনে তিনি আসল কথাটা বলেছেন, নিজেকে নিয়ে এসছেন। বট নই, মেঠো পথের অবহেলিত, একটা পথের ধারে পড়ে থাকা অবহেলিত ঘাস আমি, অসত্যের আগ্রাসনে সর্বনাশ আমার লিখছে অন্তর্যামী। অসত্যের আগ্রাসন আস্তে আস্তে এগিয়ে আসছে, আমি আর জল পাবো না, আমি আর বাড়তে পারবো না, সে সমস্ত কিছু আমার খাদ্য বস্ত্র সে কেড়ে নেবে। যেভাবে বড় লোকেরা, যে কথাটা আরেকটা কবিতায় তিনি বলেছেন, বড় লোকেরা গরিবের রক্ত চুষে খায়, ঠিক তেমনিভাবে বট অসত্যও কিন্তু ছোট ছোট গাছদের মেরে ফেলে, তারা মরে যায়, আমরা বুঝতে পারি না ওপর থেকে, তারা মেরে ফেলে। সেইটাই তিনি লিখছেন অন্তর্যামী। অনেক বড় শিল্পপতি যেমন ছোট শিল্পপতিদের দাঁড়াতে দেয় না, নানা রকমভাবে সাবোতেজ করে তাদের নষ্ট করে দেয়। অনেক সিনেমা আর্টিস্ট যেমন আরেকজন সিনেমা আর্টিস্টের বিরুদ্ধে চক্রান্ত করে, তাকে নষ্ট করে দেয়। বড়রা বড়ই থাকে, নিজের জায়গা বাঁচার জন্য ছোটদের কিছুতেই আর জায়গা দেয় না। সেইটাই বোধহয় ইঙ্গিত করলেন কবি এই কবিতার মধ্যে দিয়ে, বট অসত্যের আগ্রাসনে। আমি 10 নম্বর কবিতায় যাব। এই কবিতাটিও সমাজ চেতনার কবিতা। কবিতার নাম বোয়াল চরিত। বোয়াল রাক্ষুসে মাছ, সে তো জানা ছিল, ওর মাথা ব্যবচ্ছেদে আজ কারণটা বোঝা গেল। সেবায় বর্ষায় এক ডিঙি পোনা কিনে ভেবেছিলাম হলাম লাভবান, তখন দস্তুর মৎস্য চাষি লক্ষ মিন শিশু পুকুরে সন্তর্মান, ঝাঁক বেঁধে সাঁতরায় বিকেলে অবিরাম, যোগ হলো লক্ষ্যের সাঁতারে নদী থেকে কেনা সহস্রের ভিড়, আগামীর স্বপ্ন খেলা করে বুকে প্রেমিক চাষির, সকাল বিকেল খৈল কুড়া বিতরণ মিনের, মস্ত শিশু খৈল কুড়া খায়, তবু কেন কমে যায় গণনের সংখ্যায়, অতঃপর বুঝি পুকুরে অনুপ্রবেশ করেছে বোয়াল শিশু কতিপয়, ওরা খায় খৈল কুড়া সাথে মিন শিশুর সঞ্চয়। জানা হয়েছিল বোয়ালের রাক্ষসে দাপট, জানা হলো মৎস্য চাষে রাক্ষস বোয়াল কত প্রকট সংকট, আজ জানা হলো বোয়াল চরিত
মুখ ভরা ধারালো দাঁতের শাড়ি তার, বিচিত্র বিন্যাসে বাহার, জলবিশ্বে বোয়ালেরা নিত্য দাপটের সাথে ঘোরে, বিশ্বময় বোয়াল চরিত রাক্ষসেরা রক্ত ঠোঁটে নিয়ে ওড়ে, স্বার্থান্ধ পৃথিবী জোড়া বোয়ালের ভিড়, যতবার লোভ জাগে বোয়ালের বীজ দাঁত, করে সমাজ অস্থির। সমাজ চেতনার কবি। এই মাৎস্য ন্যায়ের কথা তিনি বলেছেন, বড় মাছ ছোট মাছকে খেয়ে নেয়, মাছ চাষির স্বপ্ন ভাঙে, যেন জীবনের স্বপ্ন ভেঙে যায়। যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ের সঙ্গে আপনি এটাকে রিলেট করতে পারেন, স্বপ্ন ভেঙে যায় যে কোনোভাবেই এটাকে আপনি ব্যাখ্যা করতে পারেন। বিত্তবানেরাই শেষ অবধি, যাদের ক্ষমতা বেশি তারাই, যে একটু আগেই যেটা বলছিলাম, বড় শিল্পপতিরা ছোট শিল্পপতিদের গিলে খায়, তারাই স্বপ্ন চুরি করে নেয়। সমাজেও একই অবস্থা। এই কবিতাটাই তিনি আমাদের বলেছেন এই কবিতার মধ্যে দিয়ে। বোয়াল চরিত, সেটা সামনে একটা ছবি এঁকেছেন, একজন মৎস্য চাষি, তিনি মাছ ছেড়েছেন পুকুরে, আর মনে মনে ভাবছেন অনেক মাছ হবে এবং সেই মাছ বিক্রি করে তার অনেক স্বপ্ন পূরণ হবে, কিন্তু তিনি জানছেন না যে তলে তলে সেই পুকুরের ভেতরেই বোয়াল মাছ আছে, তার মাছের সংখ্যা ক্রমশ কমে, অর্থাৎ তার স্বপ্নকে, তার আয়টাকে, ভবিষ্যতের আয়টাকে ছোট করে দিচ্ছে, তার স্বপ্নটাকে খেয়ে নিচ্ছে। এইভাবেই ওই যেটাকে আমরা বলি না যে ঘরশত্রু বিভীষণ বা সর্ষের ভেতর ভূত, ঠিক তেমনিভাবেই এইভাবেই জীবনের অনেক স্বপ্ন নষ্ট হয়ে যায়। বড় লোকেরা, যাদের ক্ষমতা আছে, তারা নষ্ট করে দেয় সমাজকে। এইভাবেই তিনি রিলেট করেছেন সমাজ সচেতন কবি হিসেবে। আমি শেষ কবিতা ফরিদ আহমেদ দুলালের যে শেষ কবিতাটি পড়ব আজকের অনুষ্ঠানের, সেই কবিতার নাম হচ্ছে জীবনের চিত্রনাট্য। প্রতিকূল পথ বুকে হেঁটে সকাল পেরিয়ে দুপুরের কাছে যাই, দুপুর তখন ভাত ঘুমে ঝিমায় বারান্দায় শুয়ে, আকাশের মেঘে রং লাগে, কাশ ফুলে নীলুয়া বাতাস নেচে যায়, শরৎ উৎসব জমে বঙ্গদেশে, পিতৃগৃহ নই কন্যার নাইয়র, জীবনের স্বপ্ন রং তখন আশায় বুক বাঁধে, অতঃপর দুপুর সন্ধ্যা নিয়ে আসে ছলনার শান্তি বার্তা, সাজাই বাসর ফুলশয্যা নহবত বাজে তুলসী তলায়, বুঝে যাই আমাদের প্রণয়ের সম্পর্ক আদায় কাঁচকলায়, নগরের পথে বাতি জ্বলে, গ্রামের আড়ায় জোনাকেরা জাগে, নদী জল মাঠ শস্য ক্ষেত জোছনার আলো খেলা করে, জীবন সায়ান্নে নিজের অলক্ষ্যে রোগে শোকে আত্মীয়তা, জড়ার আবহে সন্ধ্যা কখন আমার রাত হয়ে যায়, নির্ঘুম রাতের বারান্দায় স্বাস্থ্যবিধি নিয়ে শুয়ে থাকে বদ্যি, রাতের প্রহর বিষাদে গভীরতর হলে আরও নিঃসঙ্গ জীবনে আত্মহননের কৌশলের আবিষ্কারের চেষ্টা, যাপিত জীবনে অন্তিম নিঃশ্বাস শেষবারের মতো করে খেলা, বুঝে যাই সযত্নে আমার জন্য তোমার আঁচলে বাঁধা শুধু অবহেলা। একটা জীবনের কথা তিনি এখানে বলেছেন, এবং একটা অভিমানের কবিতা, তীব্র অভিমানের কবিতা, যে অভিমানের মধ্যে আত্মহননের চেষ্টাও কথাও তিনি বলেছেন। এবং তিনি শেষ জায়গায় অভিমান, তোমার আঁচলে বাঁধা, যার কাছে তিনি অনেক কিছু আশা করেছিলেন তা হয়নি। সে বাবার ঘর ছেড়ে এসছে, নাইহরে এসছে, কিন্তু তারপর যে বাসর সাজিয়েছি সেই বাসরে বুঝেছি যে তোমার সঙ্গে আমার মিলবে না। সেই যেন দুটো উত্তর মেরু একসঙ্গে হয়ে গেছে। অনেক সময় এইভাবে জীবন ব্যর্থ হয়ে যায়, জীবনের সমস্ত ভালো দিকগুলো, ভালো সুস্থ দিকগুলো নষ্ট হয়ে যায়, একই সাথে হয়তো দুটো জীবনই নষ্ট হয়ে যায়। কিন্তু অনেক মেঠো শব্দ আছে এখানে, নীলুয়া বাতাস, নাইওর, আড়া, এই শব্দগুলোর মধ্যে দিয়ে তিনি একেবারে রিলেট করেছেন, মাটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন। এটি একটি ব্যক্তিগত জীবনের চিত্রনাট্যই। কাউকে হয়তো দেখেছেন সামনে, দেখে তারই বেদনা থেকে এই কবিতাটি লেখা, যে দুটি জীবন নষ্ট হয়ে যাওয়ার মতো সম্পর্ক, আদায় কাঁচকলায় সম্পর্ক, সেটাকে কত সুন্দরভাবে লিখেছে। এটাকে বুঝতে গেলে আপনি কর্কশ শব্দ নেই, সমস্ত শব্দ এত মিষ্টি করে, হ্যাঁ, সেখানে লিখেছেন তিনি, শহর দুটো তুলনা করে। খুব সুন্দর এই কবিতা। এই কবিতার সাথে সাথেই আমি আজকের অনুষ্ঠানে আপনাদের সকলের পক্ষ থেকে প্রার্থনা করব, এপার বাংলা ওপার বাংলার স্বনামধন্য কবি ফরিদ আহমেদ দুলাল দীর্ঘজীবী হন, এবং তার লেখা, তার লেখনী আরও সুতীক্ষ্ণ হোক, আরও দুর্বার গতিতে এগিয়ে চলুক। তিনি আরও ঋদ্ধ করুন আমাদের বাংলা ভাষা, বাংলা সাহিত্যকে আরও জগতের শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি আরও
আরও কি বলবো, নিজেকে উৎসর্গ করুন। আমাদের সকলের কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা তার সঙ্গে সমস্ত সময় চলতে থাকবে। ভালো থাকবেন আপনারা যারা এতক্ষণ ধরে আমার সাথে থাকলেন চেনা কবির ভালো লাগা কবিতার অনুষ্ঠানে। আজকের আমাদের অত্যন্ত স্বনামধন্য কবি ফরিদ আহমেদ দুলাল, তার কবিতা নিয়ে কিছুক্ষণ আপনাদের সঙ্গে কাটালাম। সুন্দর একটি সন্ধ্যা কেটে গেল এবং আগামী দিনও আরও কোনো বিখ্যাত কবিকে নিয়ে আপনাদের কাছে হাজির হব চেনা কবির ভালো লাগা কবিতার অনুষ্ঠানে। ততক্ষণ আমার সাথে থাকবেন, কবিতার সাথে থাকবেন। জয় হোক কবিতার। শুভরাত্রি।